পূর্বের পার্টে আমরা দেখেছি কোর্টের বাইরে জেজে আর্লি দাঁড়িয়েছিল। তখন টিভিতে নেইলের প্রেসমিট দেখানো হয়। সেখানে নেইল বলছিল কোরিয়াকে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার জন্য নেইল প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াবে। এই কারণে নেইল জেজের সাথে সম্পর্ক শেষ করেছে। তার মেয়ে কিমিও জেজেকে ডিভোর্স করার জন্য অ্যাপ্লাই করেছে। তো এই পার্টে শুরুতে দেখানো হয় লি হোটেলে ফিরেছে আর মোজো লিকে বলে, তোমার কি সত্যি মনে হয় নেইলের জেজের সাথে সম্পর্ক শেষ করেছে? লি বলে, না না, এটা নেইলের ইলেকশন শুরু করার জন্য ছিল। ইলেকশনের আগ পর্যন্ত নেইল এই ডিভোর্সের কেস চালাবে, কিন্তু আমার মনে হয় ইলেকশনের পর নেইল জেজে আর কিমিকে আবার এক করে দেবে। এটা কোনো ডিভোর্সই হবে না। অন্যদিকে কিমিও নেইলকে একই প্রশ্ন করে যে আমার আর জেজের মতামত না নিয়েই আপনি এই অ্যানাউন্স কিভাবে করলেন বাবা? জেজে কি এই নোংরা নাটক করার জন্য রাজি হয়েছে? তখন নেইল জেজে সাইন করা ডিভোর্স পেপার অ্যাপ্লিকেশন কিমিকে দেখায়। কিমি তো এটা দেখে চমকে ওঠে, কিন্তু তারপরে লি নেইলকে কল করে আর একটা মিটিং এর জন্য ডাকে। পরের সিনে দুজনের মিটিং হয়, কারণ এটা খুবই গোপনীয়, তাই তারা নিজেদের অ্যাসিস্ট্যান্টকে বাইরে পাঠিয়ে দেয়। লি বলে, ইলেকশন ক্যাম্পেইনের জন্য আপনার হয়তো অনেক টাকা খরচ হয়েছে, তাই একজন বড় বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে আমি অনেক বড় ফান্ডিং দেব। আর যখন আপনি প্রেসিডেন্ট হবেন তখন আপনার আমাকে বিজনেসে পুরো সাপোর্ট করতে হবে। ওইদিকে মোজো জিরাটকে বাইরে কনফিউজড করার জন্য চেষ্টা করে যে তুমি এনআইয়ের জন্য কাজ করেছো। তুমি তো জানো যে পলিটিশিয়ান গিরগিটির মতো হয়, তারা রং বদলায়। কে জানে প্রেসিডেন্ট হওয়ার পর নেইল তোমাকে সাথে রাখবে কি না, ভেবে নাও। তারপর সে যেন তোমায় ময়লার মতো তুলে ফেলে না দেয়। তারপর মোজো এসব বলে সেখান থেকে চলে যায়। তারপরে জিরাট এই কথা ভাবতে থাকে যে কথাটা তো সত্যিই বলেছে, এরকম তো হতেও পারে। অন্যদিকে জেল থেকে জেজেকে রিলিজ করা হয়। তাকে শুভেচ্ছা জানানোর জন্য জিনা আর জন আসে। জন বলে, ওয়েলকাম স্যার, মনে হয় আপনি জেলে ভালো খাবার খেতে পারেননি, এই নিন ফ্রেশ তৈরি করা হয়েছে। জেজেও ক্ষুধার জন্য সেটা খেয়ে নেয় আর তাড়াতাড়ি ফেলেও দেয়। তখন জন জেজেকে নিয়ে মজা করে। জিনা বলে, কি মিস্টার জেজে, মনে হয় আপনাকে জেল থেকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসেনি। আমি আপনার জন্য নয়, বরং জেলে পড়ে থাকা একজন বডিগার্ড আছে, তার সাথে দেখা করতে এসেছি। জেজে বলে, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে গেল, সে আমাকে কখনোই ছাড়বে না, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। তারপরে জিনা ভেতরে যায়। জিনাকে দেখে বডিগার্ড বলে, আমি তাদের সাথে কথা বলতে চাই না। এটা বলে বডিগার্ড যেতে থাকে। তখন জিনা বডিগার্ডকে জিজ্ঞাসা করে, তোমার বাচ্চা কি ঠিক আছে? এই কথা শুনে বডিগার্ড চুপচাপ জিনার সামনে বসে পড়ে আর বলে, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু আমার মুখ কখনোই খুলবে না। জিনা বডিগার্ডকে প্রশ্ন করে যে আমার ভাইকে কে মেরেছে, তুমি নাকি জেজে? এমনিতেও জেজের প্রত্যেকটা ক্রাইমে তুমি সাথেই থাকো, আর এটা বলো লিয়ের ফ্যামিলিদেরকে কে মেরেছে? তুমি করেছো হয়তো, তাই না? জিনার উস্কানো দেখে বডিগার্ড রেগে যায় আর বলে, আমি কিছুই বলবো না। জিনা বলে, দেখো এইসব কিছু জেজের উপরেই আসবে, আর এটারও চান্স রয়েছে যে শেষ সময় জেজে তোমার উপরেই দোষ চাপিয়ে দিয়ে নিজে মুক্ত হয়ে যাবে। তারপর কি হবে? ফাঁসি হবে, পুরো গ্যারান্টি আছে এটার। তাই বলো, তুমি এখনো জেজেকে বিশ্বাস করো কি? এদের প্রশ্ন আর উত্তর চলতেই থাকে। তখনই অন্যদিকে আমাদের জেজে আর এন্ড্রিউকে দেখানো হয়। তারা ড্রিঙ্ক করছিল। জেজে বলে, তুমি ওই ফাইলগুলো পুড়িয়ে দিয়ে অনেক ভালো কাজ করেছো, এখন আর কোনো এভিডেন্সই থাকবে না। এন্ড্রু বলে, অরিজিনালটা তো পুড়িয়ে দিয়েছি, কিন্তু তার কপি আমার কাছে এখনো আছে। যদি আপনি আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করেন তাহলে সেটা পাবলিকের মধ্যে রিলিজ করে দেব। আর আমি এটাও জানি যে আপনি আমাদের থেকে যে গলফ কোর্স এবং অন্য একটা কোম্পানি নিয়েছেন সেগুলো বিক্রি করে এমএসসি বাদ দিয়ে তার একটি সেট মূলধন কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে, আর আপনি তাদের পার্টনার হবেন, তাই না? সত্যি কথা বলছি তো আমি, আপনার এই প্ল্যানও আমি জানি। ব্যাস আমি শুধু এটা চাই যে আপনি ওই কোম্পানিতে আমাকেও পার্টনার বানিয়ে নিন, না হলে আপনি তো গেলেন। এন্ড্রুয়ের হুমকির কথা ভাবতে ভাবতে জেজে বাসায় আসে। চেয়ারম্যানের ওয়াইফ আর নাথানকে দেখে জেজে চমকে যায় যে এনারাও কি এখানেই থাকে। তারপরে জেজে আর কিমি রুমে গিয়ে কথা বলে। কিমি বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না যে বাবা এরকম চাল চালবে। কিন্তু জেজে কিমির ব্রেইন ওয়াশ করে যে এর মধ্যে তোমার কোনো ভুল নেই, এটা তো আমি জানি, কিন্তু তুমি চিন্তা করো না, আমাকে এমন একটা পজিশনে পৌঁছাতে হবে যাতে তোমার বাবা আমার থেকে তোমাকে কখনোই আলাদা করতে না পারে। কিন্তু এর মধ্যে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। এখানে যদি আমরা কিমির ক্যারেক্টারে কথা বলি তাহলে কিমি জেজের উপরে একদম অন্ধের মতো বিশ্বাস করে। জেজে সব কথা কিমি সত্যি মনে করে আর জেজেকে বলে, আমি সবসময় তোমার সাথেই থাকবো আর তোমাকে সাপোর্টও করব। এটা শুনে জেজে কিমিকে জড়িয়ে ধরে।
দেখেছেন স্বামী স্ত্রীর ভালোবাসা। ভালোবাসা বাড়ার বল, মনে খালি। অন্যদিকে লি ডোডো গ্রুপের পরিপক্ক কেনার পরিকল্পনা করছিল। মজু কিছু লোকের লিস্ট বের করেছিল যাদের কাছে ডোডো গ্রুপের এরকম অনেকগুলো বন্ডস আছে। মজু বলে একজন বৃদ্ধ লোক আছে যার কাছে ডোডো গ্রুপের অনেকগুলো ম্যাচিউর বন্ডস আছে। মজু বলে যদি আমরা ওই লোকের থেকে বন্ডস কিনে নেই তাহলে আমরা ডোডো গ্রুপকে টেক ওভারও করতে পারবো। এভাবে তারা এখানে প্ল্যান বানায়। পরের সিনে লি আর মজু ওই বৃদ্ধ লোকের সাথে দেখা করতে যায়, কিন্তু বৃদ্ধ লোকটি তাদের দিকে তাকায়ও না আর বলে কে তোমরা, এখানে কেন এসেছো? লি তার পরিচয় দেয় আর বলে আমি আপনার কাছে একটা অনুগ্রহ চাইতে এসেছি। লোকটি বলে আরে আমি তো তোমাদের ভালো করে চিনিও না, তাহলে আমি তোমাদের জন্য অনুগ্রহ কেন করব? লি বলে স্যার আমাদের একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আছে আর আপনার কাছে যে ডোডো গ্রুপের ম্যাচিউর বন্ডস আছে সেগুলোকে অনেক দাম দিয়ে আমরা কিনে নিতে চাই। বৃদ্ধ লোকটি বলে তুমি কি জানো ওই বন্ডসের দাম কত? তোমার কাছে সেটা কেনার জন্য টাকা আছে? অবশ্যই সেটা ইলিগাল কাজ করে জমিয়েছো, আর এমনিতেও তুমি সেটা কিনতে কেন চাও? লি বলে আসলে স্যার আমরা ডোডো গ্রুপকে টেক ওভার করতে চাই। বৃদ্ধ লোকটিও বলে ওহো তাই তো আমি ভাবছি তুমি আমাকে কি ভেবে রেখেছো। কেউ যদি আমাকে উল্টো পাল্টা টাকা এনে দেয় তাহলে কি আমি এটা বিক্রি করে দেব? তোমাদের মতো লোকজনই ভালো কোম্পানিকে দেউলিয়া করে দেয়। এখান থেকে চলে যাও, না হলে খুবই খারাপ ভাবে ফেসে যাবে। এতক্ষণের মধ্যে সেই বৃদ্ধ লোকটি লি আর তার টিমের দিকে একবারও ফিরে তাকায়নি। বৃদ্ধ লোকটির লোকজন তাকে ধাক্কা দিয়ে বের করে দেয় আর তাদের উপরে লবণ ছিটিয়ে দেয়। মনে হয় তারা লিকে একটা খারাপ শক্তি ভেবেছিল, এজন্য তাদের উপর লবণ ছিটিয়ে দিয়ে দরজা লাগিয়ে দেওয়া হয়। কিন্তু এই দৃশ্যের ছবি ববি তুলে নেয়। পরে সিনে এন্ড্রু ওই ছবিগুলো দেখে বুঝতে পারে আর বলে এখন লি তার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাকে থামাতে হবে যে করেই হোক। আসলে কি বৃদ্ধ লোকটি এত বড় লোক? ববি বলে সে অনেক ধনী লোক আর নিজের একটা লোন বিজনেসও চালায়। এখানে যতগুলো ধনী লোক আছে, বিজনেসম্যান আছে, কখনো না কখনো তো ওই লোকের থেকে বিজনেসের জন্য লোন অবশ্যই নিয়েছে। তিনি খুব দক্ষ একজন মানুষ। এদিকে লি মজুকে জিজ্ঞাসা করে ওই বৃদ্ধ লোকটির কোনো ফ্যামিলি নেই নাকি। মজু বলে তার ফ্যামিলি 20 বছর আগে শেষ হয়ে গিয়েছে আর সে কোনো স্মোকও করে না, ড্রিঙ্কও করে না, এমনকি তার কোনো গার্লফ্রেন্ডও নেই। কিন্তু হ্যাঁ, তার প্রতিদিন একই রুটিন অনুসরণ করার মানসিক কন্ডিশন রয়েছে, সেটা একভাবে প্যানারো বলা যায়। লি জিজ্ঞাসা করে কোন ধরনের প্যানারো। আসলে সে অনেক বছর থেকেই একই রকম সময়সূচি ফলো করে, এখান থেকে একটু সরে যায় না। যদি তার মধ্য থেকে কিছু একটা একটুও বদলে যায় তাহলে সে নার্ভাস হয়ে পড়ে আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। লি বলে ও আচ্ছা এই কথা, হয়তো আমরা তার এই দুর্বলতার সুযোগ নিতে পারি, আমরা তাকে আমাদের রাস্তায় আনতে পারবো। আপনি একটা কাজ করুন, তার রুলসের সময়সূচি A to Z নোট করেন আর আমাকে বলেন। মজু বলে ঠিক আছে। অন্যদিকে পিএ এন্ড্রুকে কল করে বলে চেয়ারম্যান আপনার রুমে ঘুমাতে গিয়েছে আর হঠাৎ করে সে অদৃশ্য, জানি না সে কোথায় চলে গিয়েছে। এই কথা শুনে এন্ড্রু ভয় পেয়ে যায় আর বলে আপনি আমাদের ওই রফাদার পুলিশ অফিসারকে কল করুন, আমিও বাবাকে খুঁজতে খুঁজতে আসছি। তারপরে এন্ড্রু নাথানের অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে মনে হয় চেয়ারম্যান নেইলের বাসায় আছে, তুমি সেখানে গিয়ে একটু চেক করো। বন্ধুরা আপনারা তো জানেনই যে নাথানের অ্যাসিস্ট্যান্ট এন্ড্রুর জন্য কাজ করে, টাকা লো বড় লো, বুঝতেই তো পারছেন। তো অন্যদিকে নেইলের বাসায় দেখানো হয় যে জিরাট এসে সবাইকে বলে চেয়ারম্যান এখানে এসেছে। সবাই তো চমকে যায়। বাইরে চেয়ারম্যান একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে নাথান আর নাথানের মা যখন বাইরে আসে, চেয়ারম্যান তখন তার ওয়াইফকে বলে সরি হানি, কাজের জন্য আমি তোমার খেয়াল রাখতে পারিনি, আর আমি আমাদের হতে যাও বাচ্চার জন্য এই ড্রেস কিনে এনেছি। ডাক্তার তো বলেছে যে আমাদের ছেলে হবে, এই জন্য আমি তার নামও ভেবে রেখেছি, আমরা তার নাম নাথান রাখবো। এইভাবে চেয়ারম্যান 20-25 বছর পেছনে চলে যায়। তার ওয়াইফ বলে মনে হয় তোমার এই অসুখ অনেক আগে থেকেই ছিল, আমরাও জানতে পারলাম না। চেয়ারম্যান বলে এসব কি কথা বলছো, আমার অনেক ক্ষুধা লেগেছে। এইসব কিছু নাথানের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে আর এন্ড্রুকে বলে দেয়। তারপর চেয়ারম্যানকে বাসার ভেতরে নিয়ে গিয়ে চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে খাবার খেতে দেয়। চেয়ারম্যান তো অনেক মজা করে খাবার খায় আর নেইলের উপরে রেগে যায় যে সে বাসা ছেড়ে চলে এসেছে, তখন তোমরা কোথায় গিয়েছিলে? তোমার বোনকে তোমার বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া উচিত ছিল। নেইল তো বিরক্ত হয়ে যায় তার ব্যবহার দেখে। খাবার খেয়ে চেয়ারম্যান ঘুমিয়ে যায়। তখন চেয়ারম্যানের ওয়াইফ নেইলকে বলে এখন বলো তার কি করব, এই সমস্যাকে কিভাবে সমাধান করব, নাকি পুলিশে ইনফর্ম করব? তখন এন্ড্রু নাথানকে কল করে হুমকি দেয় যে যদি তুমি বাবাকে চুপচাপ আমার কাছে না দিয়ে যাও তাহলে প্রথম থেকেই বাবা তোমার নামে যে পুলিশে কমপ্লেন করেছিল যে তুমি তার সাথে দেখা করতে পারবে না, তাহলে ভাবো আমি ওই কেস বলে দেব।
যে তুমি বাবাকে কিডন্যাপ করেছো। আর কোনো রাস্তা না পেয়ে নাথানের এন্ড্রুর কথাই রাজি হতেই হয়। এন্ড্রু চেয়ারম্যানকে বাসায় নিয়ে যাচ্ছিল। পিয়ে অনেক ভয় পেয়ে যায় যে স্যারের কি হয়ে গেল, তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তখন এন্ড্রু পিয়েকে সত্যি কথা বলে দেয় যে বাবার ডিমেনশিয়া আছে। আজকে সকালে ডাক্তার আমাকে এই কথা বলেছে। অন্যদিকে ওই ধনী লোককে দেখানো হয়, যাকে আমরা বৃদ্ধ লোক বলবো, ঠিক আছে? সে জগিং করার জন্য বের হয়। গ্রে বৃদ্ধ লোকটিকে ফলো করে যাতে তার সময়সূচি দেখতে পারে। বৃদ্ধ লোকটি জগিং করার পর একটি গাছের নিচে এক্সারসাইজ করে, তারপর একটা কফি শপে গিয়ে কফি খায়, তারপরে মার্কেটে গিয়ে ছোট ছোট দোকানদারদের থেকে দৈনিক টাকা সংগ্রহ করে। মনে হয় সে শুধু বড় একজন বিজনেসম্যানই না, বরং ছোট ছোট দোকানদারদেরকেও ধার দিয়ে থাকে। যদি দোকানদাররা তাকে টাকা না দিতে পারে তাহলে তাদের দোকান থেকে জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলে যায়। তারপর বৃদ্ধ লোকটি একটা হোটেলে গিয়ে লাঞ্চ করে। 30 বছর থেকে এই হোটেলে সে আসে আর এই টেবিলে বসেই লাঞ্চ করে। এভাবে গ্রে সমস্ত দিনের রুটিন নোট করে লিকে এনে দেয়। এখন লি কনফিউজড হয়ে যায় যে এনার সময়সূচি আমরা কিভাবে বদলে দিতে পারবো। মোজো বলে এই ফালতু কাজ ছাড়ো আর অন্য কোনো আইডিয়া বলো, কিন্তু এইবার সিন্ডি বক বক করতে থাকে। তখন লি টেনশনে পড়ে সিন্ডিকে বলে, দেখো আমার মাথা খেও না প্লিজ, এখানে এখন কাজের কথা চলছে আর আমি এমনিতেই আগে থেকে টেনশনে আছি, তাই আমাকে ভাবতে দাও। সিন্ডি এই কথা শুনে রেগে যায় আর বলে, তোমরা একদমই বোকা। যদি সে প্রতিদিন একই জায়গায় যায় আর যদি তোমার তার সময়সূচি বদলাতে হয় তাহলে তুমি ওই জায়গাগুলো কিনে নাও। এই কথা শুনে লি একটু শান্তি পায় আর সিন্ডিকে বলে, আরে বাহ মেরি জান, আজকে তুমি কাজে কথা বলেছো এই প্রথমবার। এটা বলে লি সিন্ডিকে অনেক সুন্দর করে জড়িয়ে ধরে আর সিন্ডির তো খুশির সীমা নাই থাকে না, কারণ সিন্ডি তো এটাই চাইছিল। তারপরে লি মোজোকে বলে, বৃদ্ধ লোকটি যে যে জায়গায় যায় সেই সব জায়গা আমরা কিনে নেব, আপনি শুধু তার ব্যবস্থা করেন। মোজোও চলে যায়। তারপরে সিন্ডি লিকে বলে, দেখো আমি তোমার কত বড় প্রবলেম সলভ করে দিয়েছি, এরপর তো একটা কিস হতেই পারে তাই না, আমাকে কিস করো। লি বলে, ঠিক আছে চোখ বন্ধ করো। সিন্ডিও চোখ বন্ধ করে কিসের জন্য অপেক্ষা করতে থাকে আর লি তখন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এন্ড্রিউ ওই ধনী লোকটির সাথে দেখা করতে যায়, মানে ওই বৃদ্ধ লোকটির সাথে, কিন্তু বৃদ্ধ লোকটি এন্ড্রিউকে চেনেই না। তখন এন্ড্রিউ তার নিজের পরিচয় দেয় আর বৃদ্ধ লোকটি তারপরে এন্ড্রিউকে বাসার ভেতরে ডাকে। এন্ড্রিউ বৃদ্ধ লোকটিকে বলে, লি আপনার কাছ থেকে ডোডো গ্রুপের বন্ডস কেনার চেষ্টা করবে। সে ডোডো গ্রুপকে মাটিতে মিশিয়ে দিতে চায়, এজন্য আপনি প্লিজ তার কাছে বন্ডস বিক্রি করবেন না। বৃদ্ধ লোকটি বলে, সেটা তো আমি তোমার কাছেও বিক্রি করব না, তাহলে আমি তার কাছে কিভাবে বিক্রি করতে পারি? তুমি চিন্তা করো না, আমি কারো কাছে বন্ডস বিক্রি করব না। এমনিতে তোমার বাবার শরীর এখন কেমন আছে? আমি শুনেছি তার অবস্থা খুবই খারাপ। কিন্তু এখানে এন্ড্রু মিথ্যে কথা বলে যে সে এখন ঠিক আছে। ওইদিকে লি সিন্ডিকে পড়াচ্ছিল। তখন গ্রে সে লিকে বলে, জিনা তোমার সাথে দেখা করতে এসেছে। এই কথা শুনে সিন্ডি রেগে যায়। তারপরে জিনা এসে লিকে বলে, দেখো আমার তোমার সাথে কিছু কথা আছে, সিরিয়াস কথা। লি সিন্ডিকে বাইরে ওয়েট করতে বলে। সিন্ডিও বাইরে চলে আসে। তখন সিন্ডির অ্যাসিস্ট্যান্ট এসে সিন্ডিকে বলে, কিমি আপনার সাথে দেখা করতে এসেছে। তখন সিন্ডি কিমির সাথে দেখা করতে যায়। কিমি সিন্ডিকে বলে, শোনো, লিয়ের উপর এতটা বিশ্বাস করো না, সে তোমাকে ব্যবহার করছে। সিন্ডি রাগের মাথায় বলে, যদি এই কথাই বলতে আসো তাহলে আমি চলে যাচ্ছি। তখন কিমি সিন্ডিকে বলে, তোমাকে আমি আরো একটা সত্যি কথা বলছি, তোমার ভাই নাথানি লিয়ের পরিবারকে হত্যা করিয়েছে, তার বদলা নেওয়ার জন্য লি এখানে এসেছে। আর তুমি স্বপ্ন দেখছো যে সে তোমাকে ভালোবাসে আর তোমাকে বিয়ে করবে। লি তোমাকে ব্যবহার করে তোমার ফ্যামিলি থেকে বদলা নিতে চাইছে, সাবধানে থেকো। এসব কথা শুনে সিন্ডি এখানে শকড হয়ে যায়। আর এদিকে জিনা লিকে বলে, চেয়ারম্যান সিন্ডিকে তার প্রপার্টির 50% শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আর সে চায় যে আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলে নেই, এই জন্যই আমি এখানে এসেছি। লি বলে, এর মধ্যে আমার কোনো সমস্যা নেই। ব্যাস, জিনার কাজ শেষ হয়ে যাওয়ার পর জিনা বাইরে বের হয়ে যেতে থাকে। তখন লি বলে, আমিও বাইরে যাচ্ছি, তোমাকে আমি ড্রপ করে দেব। জিনা এখানে না করতে পারে না, তাই জিনা লিয়ের সাথে বের হয়ে যায়। লিফটের ভেতরে গিয়ে জিনার হাত লিয়ের হাতের সাথে একটু টাচ লাগে। তখন জিনা হঠাৎই অস্বস্তি অনুভব করতে শুরু করে, তাই জিনা তার হাত সরিয়ে নেয়। তখন জিনার ওই দিনের কথা মনে পড়ে যায় যেদিন লি জিনার জন্য ওয়েট করছিল আর ফার্স্ট টাইম লি জিনার হাত ধরেছিল। এই কথা ভেবে জিনা একটু কষ্ট পায়, কিন্তু জিনা চুপচাপ থাকে। তখন তারা বাইরে আসে এবং সেখানে সিন্ডি আর কিমিও ছিল। কিমি লিকে বলে, আরে লি তুমি কেমন আছো? তোমাদের দুজনের জুটি এমনিতেও অনেক ভালো লাগছে। আসলে কিমি তাদের একটু রাগাতে চায়। জিনা এখানে পয়েন্টের কথা বলে দেয় যে এমনিতে আপনার আর জেজের জুটিও খুব ভালোই ছিল,
তাহলে আপনি জেজেকে এখন ডিভোর্স কেন দিচ্ছেন? লি বলে, হয়তো এখনো পর্যন্ত আপনি জেজের আসল রূপ দেখতে পাননি। সে শুধু আপনাকে ব্যবহার করছে। যখন আপনি তার সত্যিটা জানতে পারবেন তখন আপনাকে সাবধান করার জন্য আপনি সেদিন আমাকে অবশ্যই ধন্যবাদ বলবেন। এখানে তো এদের কথা চলতেই থাকে, কিন্তু সিন্ডি অনেক কষ্ট পায় আর সে চলে যায়। তারপর কিমি বাইরে এসে গাড়িতে ওঠে, যেখানে জেজে তার জন্য অপেক্ষা করছিল। যেই কিমিকে সিন্ডির কাছে সত্যিটা বলার জন্য পাঠিয়েছিল। কিমি জিজ্ঞাসা করে যে সত্যি কি নাথান লির ফ্যামিলিকে হত্যা করিয়েছে? আপনার এর মধ্যে কোনো কানেকশন নেই তো? জেজে বলে, না ডার্লিং, আমার এই মামলার সাথে কোনো কানেকশনই নেই। লিয়ের তো আমার সাথে অন্যশত্রুতা আছে। তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার সাথে আছি। এটা বলে জেজে কিমিকে জড়িয়ে ধরে আর ভিলেনের মতো একটা হাসি দেয়। অন্যদিকে সিন্ডি পুরনো নিউজ দেখে যে আসলে লিয়ের ফ্যামিলির মৃত্যু কিভাবে হয়েছিল, তার হাসপাতালে আগুন কিভাবে লেগেছিল ইত্যাদি ইত্যাদি। সিন্ডি অনেক কষ্ট পায় আর অনেক কান্নাও করে। ওইদিকে বৃদ্ধ লোকটি রাস্তায় জগিং করার জন্য যায়, কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয় আর সেখানে মোজো আর লি দাঁড়িয়ে থাকে। মোজো বৃদ্ধ লোকটিকে থামিয়ে দিয়ে বলে, সরি স্যার, প্রাইভেট প্রপার্টি, আপনি অন্য দিক দিয়ে ঘুরে যান। বৃদ্ধ লোকটি বলে, আরে এটা কিভাবে সম্ভব? 30 বছর থেকে আমি এই রাস্তা দিয়ে জগিং করছি। তখন মোজো বলে, কিন্তু স্যার, আজ থেকে এটা প্রাইভেট প্রপার্টি হয়ে গিয়েছে। এই দেখুন ডকুমেন্ট। বৃদ্ধ লোকটি এখানে কিছুই করতে পারে না আর তাই সে অন্য দিক দিয়ে ঘুরে যেতে থাকে। এর মধ্যে মোজো গ্রেকে কল করে অ্যালার্ট করে দেয়, তোমার ওই দিকেই যাচ্ছে, সাবধানে থেকো। ওখানে গ্রে ওই গাছের নিচেই দাঁড়িয়ে এক্সারসাইজ করতে থাকে, যেখানে বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে প্রত্যেক দিন এক্সারসাইজ করে। বৃদ্ধ লোকটির সমস্যা হয় আর বলে, আর কতক্ষণ করবে তুমি? গ্রে বলে, যতক্ষণ পর্যন্ত আমার বস আমাকে থামতে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে আছি। বৃদ্ধ লোকটি এখান থেকেও রেগে চলে যায় আর বলে, একদিন যদি এক্সারসাইজ না করি তাহলে তো মরে যাব না। তারপর বৃদ্ধ লোকটি সেই কফি শপে যায়, কিন্তু সেখানেও মোজো আর লি চলে আসে আর বলে, সরি স্যার, আজকে এখানে কিছুই রান্না করা হয়নি, আপনি এখন এখান থেকে যেতে পারেন। কিন্তু সেখানে বসে লি খাবার খাচ্ছিল। তখন বৃদ্ধ লোকটি বলে, তাহলে ইনি খাবার কোথায় পেলেন? লিও বৃদ্ধ লোকটিকে খাবার দেখিয়ে দেখিয়ে রাগায়। বৃদ্ধ লোকটিও কিছুই বুঝতে পারে না আর তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যায়। 2টার দিকে বৃদ্ধ লোকটি তার ব্যবহার করা রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানেও লি সেই টেবিলেই বসেছিল যেখানে বৃদ্ধ লোকটি প্রত্যেক দিন বসতো। বৃদ্ধ লোকটি বলে, আরে এটা আমার জায়গা। লি বলে, স্যার, এই টেবিল না, পুরো রেস্টুরেন্টই আমার, আমি এখানকার নতুন মালিক। আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি চান তাহলে অন্য একটা টেবিলে ব্যবহার করতে পারেন। বৃদ্ধ লোকটি অনেক রেগে যায় আর বলে, আমি সব কিছুই বুঝতে পেরেছি, তুমি যা ইচ্ছা করে নাও, কিন্তু আমার সিদ্ধান্ত বদলানো যাবে না। এটা বলে সে চলে যায়। অন্যদিকে চেয়ারম্যানকে দেখানো হয় তার মাথা ঘুরছিল আর এন্ড্রয়েড থেকে একটু পানি চায় সে। এন্ড্রু গ্লাসে করে পানি দেয়, কিন্তু চেয়ারম্যান গ্লাস ধরতেই ছেড়ে দেয়। আসলে চেয়ারম্যান তার হাতে শক্তিই পাচ্ছিল না আর সে ঠিকভাবে হেলতেও পারছিল না। চেয়ারম্যান নিজেই অবাক হয়ে যায়, আরে আমার আবার কি হলো? ডাক্তার তাড়াতাড়ি চেয়ারম্যানকে বেডে শুয়ে দেয় আর বলে, স্যার, আপনি একটু রেস্ট করুন। তারপরে ডাক্তার এন্ড্রুকে বাইরে নিয়ে গিয়ে বলে, চেয়ারম্যানের ডিমেনশিয়া আসলে অ্যালজাইমার রোগ, ভবিষ্যতে তার অবস্থা আরো খারাপ হতে চলেছে। কিন্তু আমি নেইলকে বলে দিয়েছি যে চেয়ারম্যানের অ্যালজাইমার রোগ আছে আর চেয়ারম্যান বেশি হলে 6 মাস বাঁচতে পারবে। এন্ড্রু তাড়াতাড়ি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, বাবার অবস্থা খুব খারাপ, আমাদের তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। বাবা সিন্ডিকে 50% দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমার 50% নয়, বরং পুরো প্রপার্টি চাই। বাবাকে সাইন করানোর জন্য তুমি ভালো একটা আর্টিস্ট নিয়ে আসো আর এরকম একজন লোকের ব্যবস্থা করো যে বাবার ভয়েসে কথা বলতে পারবে। তো ওইদিকে বৃদ্ধ লোকটা ক্রামবোর্ড খেলছিল, কিন্তু হঠাৎ করেই তার হাত কাঁপতে শুরু করে। 30 বছর থেকে যে সেই সময়সূচি ফলো করছিল, হঠাৎ করেই সেই সময়সূচি বদলে যাওয়া তার আর সহ্য হচ্ছিল না। এই জন্য সে ভয় পেতে শুরু করে, মানে নার্ভাস হয়ে পড়ে। এটাই হলো তার অসুখ। বৃদ্ধ লোকটি ট্যাবলেট খায়, কিন্তু তারপরেও তার অবস্থা ঠিক হয় না। সে তার লোককে বলে, তুমি একটা কাজ করো, লিকে কল করো, আমি তার সাথে দেখা করতে চাই। ওইদিকে লি জিনার ব্যাপারেই ভাবছিল। তখন মোজো এসে বলে, শোনো, বৃদ্ধ লোকটি তোমার সাথে দেখা করার জন্য তৈরি। ব্যাস, এটাই তো লি চাচ্ছিল। লি তাড়াতাড়ি দেখা করতে যায়। বৃদ্ধ লোকটি বলে, 10 বছর থেকে আমি যে ট্যাবলেট নেইনি, আজ তোমার জন্য আমাকে সেই ট্যাবলেট নিতে হয়েছে। তুমি আমার সাথে দেখা করার জন্য এত কিছু করবে আমি এটা ভাবতেই পারিনি। তুমি সত্যি আমাকে ইমপ্রেস করেছো। লি বলে, স্যার, এটাকে প্যাশন বলে, ঠিক আছে? বৃদ্ধ লোকটি বলে, এটা বাদ দাও, তুমি তো ডোডো গ্রুপের বন্ডস কিনতে চেয়েছো, তোমার কাছে এত অ্যামাউন্ট আছে কিনা আমি কিভাবে জানবো? লি বলে, আপনি আমার প্ল্যানটা শুনুন, আপনি আমাকে অ্যামাউন্ট ধার দিন, এই অ্যামাউন্ট দিয়ে আমি বন্ডস কিনবো, তারপর সুদ সহ সেটা আবার ফিরিয়ে দেব, এর মধ্যে আপনারই লাভ হবে।
বৃদ্ধ লোকটি বলে, হ্যাঁ সেটা তো আমি দিতে পারবো, কিন্তু এতগুলো বড় বড় বিজনেস আছে, তারপরেও বন্ডস কেনার জন্য শুধু ডোডো গ্রুপেরই কেন প্রয়োজন হলো? লি বলে, কারণ এটাই স্যার যে ডোডো গ্রুপের চেয়ারম্যানের শরীর দিন দিন খারাপ হচ্ছে আর তার 3 ওয়ারিসদের মধ্যে ঝগড়া হচ্ছে। তারা অবশ্যই ডোডো গ্রুপকে শেষ করে ছাড়বে। আবার উপর থেকে জেজেও ডোডো গ্রুপ পেতে চায়। যদি ডোডো গ্রুপ জেজের হাতে চলে যায় আমি তাহলে আর তাকে কিছুই করতে পারবো না। আমার শত্রুতা তো জেজের সাথে, যেটা আমি একেবারের মতো শেষ করতে চাই। আর যদি ডোডো গ্রুপ তার হাতে চলে যায় তাহলে আমি তো তার কিছুই করতে পারবো না। এই জন্য আমি ডোডো গ্রুপ কিনতে চাই। তারপরে আপনি ডোডো গ্রুপের পক্ষ থেকে যা চাইবেন আমি সেটা করব। লিয়ের প্ল্যান শুনে বৃদ্ধ লোকটি লিয়ের উপরে পুরো বিশ্বাস হয় আর বৃদ্ধ লোকটি তার বন্ডস বিক্রি করার জন্য রাজিও হয়ে যায়। লিও তখন অনেক খুশি হয়ে বাইরে আসে আর মোজোকে বলে, এন্ড্রুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পর আমি নিজে জিনাকে প্রপোজ করব, দেখে নিও। ওইদিকে এন্ড্রু জিনার সাথে দেখা করে। এন্ড্রু জিনার সামনে অনেক ইমোশনাল হওয়ার অ্যাক্টিং করে আর বলে, বাবার অ্যালজাইমার হয়েছে, ডাক্তার বলেছে সে 6 মাসের বেশি বাঁচতে পারবে না আর তার কাছে খুবই কম সময় আছে। প্লিজ তুমি বিয়ের জন্য তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নাও। আর সিদ্ধান্ত নেওয়ার কি আছে, আমাকে বিয়ে করো। বাবার যদি কিছু হয় তাহলে আমি একা হয়ে যাব আর আমার তুমি ছাড়া কেউই নেই। প্লিজ আমাকে বিয়ে করে নাও। যদি তুমি এখন বিয়ে করতে না চাও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এঙ্গেজমেন্টটা তো করতে পারি। জিনা অনেক ভাবতে থাকে। তো এখন জিনা এন্ড্রুকে একটা জবাব দিতে যাবে আর আপনারা তো জানেনই এই সময় কি হয়, ডাইরেক্টর এখানেই তার পার্টটাকে শেষ করে দেয়। তো দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন। আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো